রান্নার তেলে কেমন দিলে আমাদের সব কাজ সহজ হয়ে যাবে। তো এই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে বিশেষ করে গৃহিণীদের জন্য। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম টিপ হবে এই টমেটো নিয়ে। তো আমরা অনেক সময় কী করি যে মানে টমেটো এমন রান্নায় ব্যবহার করি যে টমেটোটাকে ছিলতে হয়। যেমন ধরো এইভাবে আমি চিড়ে নিয়েছি, চিড়ার পরে কি করব, এই টমেটোটা মানে টমেটো পোড়া করব। তো একটা কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি বেগুন, মানে বেগুন পোড়া আর টমেটো পুড়িয়ে নেব একসঙ্গে। তো আমি যে টমেটোটা চিরলাম না, মানে একটুখানি যে কাট করলাম, সে কারণে এটা ছিলতে কিন্তু এতটুকুও অসুবিধে হবে না। চলো আমি দেখাচ্ছি যে কিভাবে এটা ছিলা হয়ে যাচ্ছে খুব সহজে। তো যখনই তোমরা এই টমেটো ছিলার ব্যাপার থাকবে, আর যদি একটুখানি ভাপানো কিংবা পোড়ানোর ব্যাপার থাকে তো একটুখানি চিড়ে দেবে। আমি যেভাবে কাট করলাম সেভাবে কাট করলে ছিলাটা মানে খুব সহজ হয়ে যাবে। এই দেখো, এভাবে তোমরা ট্রাই করতে পারো। অনেকে এভাবে করে থাকে, যারা জানো না তাদের জন্যই এই টিপসটা। তো চলো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস। টিপ নাম্বার 2 হবে এই দুধের হাঁড়ি নিয়ে। তো দুধ যখন আমরা মানে হাঁড়ি থেকে যখন দুধটা শেষ হয়ে যায়, অনেক সময় কী হয় যে চারিদিকে সর-টর লেগে থাকে। তো এগুলোকে ধুয়ে ফেললে কিন্তু এই জিনিসটা আমাদের ওয়েস্ট হয়ে যাবে। তার থেকে ভালো হবে এই যখন আমরা রুটির জন্য আটা মাখাবো না, তখন যে বাসনে আমাদের দুধটা এরকম লেগে-টেগে থাকবে, সেই বাসনে আটা দিয়ে এইভাবে আমরা আ মেখে নিতে পারি। তাও এভাবে যদি সেই যেই পাতিলে হোক না কেন, এভাবে যদি আটাটা মেখে নিই, তাহলে দেখবে এতটুকু আর কোনো জায়গায় লেগে থাকবে না। আর যে চারিদিকে সর-টরগুলো লেগেছিল সেটা নষ্টও হলো না। মানে আ সব সরগুলো এই আটার মধ্যে চলে এলো। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। অনেকে করে থাকে, যারা জানো না তাদেরই জন্য এই টিপসটা। চলে এলাম টিপ নাম্বার 3। তো এটা হচ্ছে বাটার। আর বাটারটাকে আনার পরে আমরা প্রায় বেশিরভাগ কী করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর ফ্রিজের মধ্যে রাখার পরে যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু কাট করতে সুবিধা হয়, কারণ অনেকটা শক্ত হয়ে যায়। তো সে কারণে এই বাটারটা না আনার সঙ্গে সঙ্গেই যেটা করা উচিত সেটা হচ্ছে এইভাবে পিস করে নিলে, মানে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কোনো টিফিনের মধ্যে ভরে আর ফ্রিজে রেখে দিতে হবে। আর এভাবে কাটার পরে দেখবে মানে এতটাই সুবিধে হয়ে যাবে, যখনই প্রয়োজন হবে না, তো এতটুকুও সময় লাগবে না। সেকেন্ডের মধ্যে যতটা প্রয়োজন হবে ততটা বার করে নিতে পারবে। খুব মানে খুবই সুবিধা হবে আর কি। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। এই বাটার আনার পরে এই ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তাহলে একটার প্রয়োজন হলে এভাবে একটা বার করে নেবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে, আমি একটা ছোট্ট রেসিপি করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, এখানে নিয়ে নিলাম আমি একটা ডিম। আর একটা ডিমের জন্য এখানে দিয়ে দেব আমি 1 কাপ চিনি। তো এই পরিমাপগুলো যদি ঠিকঠাক করো তাহলে এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে। তো 1 কাপ চিনি, একটা ডিম আর হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1 চুটকি লবণ। তারপরে এই হুইস্কারের সাহায্যে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিলাম 2 কাপ, মানে ওই একই কাপের মাপ করছি আমি, ওই কাপের 2 কাপ দুধ। তো দুধটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এটা অন্য কাপের মাপ করেছি, তো সেটা কোনো ব্যাপার নেই। যেই কাপের আমি মাপগুলো দিলাম দুধ, চিনি, তো সেই কাপের 2 কাপ হয়ে যাবে ময়দা। তো এখানে রুলি ময়দারই ব্যবহার করতে হবে। 2 থেকে 3 কাপ ময়দা দেওয়া চলবে, তার থেকে বেশি নয়। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং সোডা নয় বন্ধুরা, মানে খাবার সোডা নয়, এটা হচ্ছে বেকিং পাউডার। তো হাফ চামচ থেকেও কম দিয়েছি। তারপরে এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ফেটানোর পরে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এখানে কফি পাউডার দিতে পারো, কোনো সমস্যা নেই। হাফ কাপ মানে হাফ চামচ মতো কফি পাউডার দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তো এটা আমি তৈরি করব হচ্ছে প্যান কেক। আর এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, মানে চামচে যখন তুলব তখন কেটে যাবে না, ঠিক যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবে। তারপরে বসিয়ে দিলাম একটা প্যান। আর মানে 2-3 ফোঁটা তেল দেওয়ার পরে টিস্যু দিয়ে মুছে নিলাম। অবশ্যই মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে এইভাবে হালকা করে দিয়ে দিতে হবে, মানে আস্তে করে দিয়ে দিতে হবে আর কি। তারপরে দিয়ে দিলাম ঢাকা। আর এই যে ঢাকনায় একটা ফুটো ছিল, তো সেটাকেও বন্ধ করে দিতে হবে। এবারে এটা 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো 3 মিনিট হয়ে গেছে।
এবারে এটা পাল্টে দেব। তো ঠিক এরকম হবে, জালি জালি মানে ফুটো ফুটো হয়ে যাবে। তখনই বুঝবে যে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, মানে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। পাল্টে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এটা একেবারে রেডি। তো আমি আরও একটা দেখাবো, একটু অন্যরকম হবে সেটা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো ঠিক সেমভাবে আবারও আমি দিয়ে দেব, কিন্তু এটা একটু আলাদা হবে। তো এই টিস্যু দিয়ে মানে এক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে আবার মুছে নিলাম। মুছার পরে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এটা অবশ্যই 2 মিনিটের জন্য ঢাকা দেব। 3 মিনিট নয়, এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। মানে ওপরটা যখন শুকিয়ে যাবে তখন এর ওপরে আবারও দিয়ে দেব। মানে এটা হচ্ছে ডবল লেয়ার। তো ডবল লেয়ার যদি করতে চাও তাহলে প্রথমে ওপরে শুকিয়ে গেলে তারপরে আবার দিতে হবে। তো ডবল লেয়ার থেকে বেশি করা চলবে না। যদি 3টে লেয়ার দিতে চাও সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তো মোটা করতে চাও তাহলে অবশ্যই ডবল লেয়ার, ওর থেকে বেশি নয়। আবারও পাল্টে দিলাম, পাল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে তুলে নিলাম। দেখবে একেবারে পারফেক্ট প্যানকেক তৈরি হবে, আর এত সুন্দর হবে খেতে, যেমন টেস্টি, দেখতেও ভীষণই সুন্দর হয়। তোমরা এইভাবে না এই শীতের সময় করে নিতে পারো, খুব ভালো লাগে, মজাদার একটা রেসিপি। তো চলো আমি এটা কাট করে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। তো আমি কাট করছি, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। এই দেখো বন্ধুরা, ভীষণই ভালো একটা রেসিপি। মানে এটা যে কেউ করে নিতে পারে, এটার জন্য এক্সট্রা করে মানে বাজার থেকে কিছু কিনতে হচ্ছে না, রান্নাঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই যে সর্ষের তেল দিয়ে মানে সর্ষের তেলে আমরা কি দিলে কাজটা সহজ হয়ে যাবে বা আমাদের অনেক কিছু সেভিং আমরা করে নিতে পারি। তো সেই টিপটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খুব ভালো একটা টিপ গৃহিণীদের জন্য। তো আমি বাটিতে কিছুটা তেল নিলাম আর ওতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে গুলে নিলাম। তো বন্ধুরা, এটা জল নেই যে লবণটা ভালোভাবে একেবারে মেল্ট হয়ে যাবে সেটা না। তো লবণ তো গোটাই থাকবে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এবারে ব্যাপার হচ্ছে আমি জাস্ট তোমাদের দেখালাম বাটিতে করে। তোমরা যদি এই বোতলের মধ্যে মানে 1 লিটার তেলের মধ্যে যদি দিতে চাও তাহলে অবশ্যই 4 চামচ মতো লবণ দিতে হবে, আর হাফ লিটারে যদি দিতে চাও তাহলে 2 চামচ মতো দিতে হবে। এখনকার যুগে বেশিরভাগ ননস্টিকি প্যানে আমরা রান্না করি, এটা শরীরের জন্য ক্ষতিকারক, তবুও মানে জেনে শুনেও আমরা করে থাকি। ননস্টিকি প্যানে মানে রান্নাবান্না করতে ভালো লাগে আর কি, সেই কারণে। তো যাই হোক, ক্ষতি হলেও আমরা করে থাকি। আর ব্যাপার হচ্ছে এই অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো থাকে, এগুলোতে আমরা যখন ভাজাভাজি কিছু করি, বিশেষ করে মাছ, তো শুধু মাছের জন্য তো আমরা কড়াই রাখি না, কড়াইয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে থাকি। তো মাছ ভাজার সময় কিন্তু ধরে নেয় আর মাছগুলো ভেঙে টেঙেও যায়। তো সে কারণে অনেকে কী করে, যেমন ধরো কড়াইয়ে তেল দেওয়ার পরে একটুখানি লবণ দিলে কিন্তু এটা ননস্টিকির মতো হয়ে যায়, তাহলে কোনো কিছু তাড়াতাড়ি ধরবে না। তো ব্যাপার হচ্ছে এটা প্রত্যেকবার এভাবে না করে আমরা যদি তেলের মধ্যে মিক্স করে রাখি অন্য একটা বোতলে, সে সাদা তেল হোক কিংবা সর্ষের তেল হোক, যেভাবে আমি দেখালাম এভাবে তেলে যদি মিক্স করে রাখি তাহলে কিন্তু বারবার ওইরকম করার কোনো প্রয়োজন নেই। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।